সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সাদিয়া আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান। তোমাদের সাথে আমি যেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির আমরা অনেকগুলো লেকচার করে ফেলেছি, প্রায় 4টা লেকচারের মতো। আমরা গতদিন স্প্রিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সরল দোলক নিয়ে আলোচনা করবো, অর্থাৎ সিম্পল পেন্ডুলাম। আমরা সিম্পল পেন্ডুলাম অর্থাৎ সরল দোলক নিয়ে আমরা আজকে আলোচনা করব। সরল দোলক নিয়ে আলোচনা করার আগে সরল দোলক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, সরল দোলকটা কি বা কিভাবে তৈরি করা হয়, প্রথমে আমি তোমাদেরকে একটুখানি বলি। একটা দৃঢ় অবস্থান থাকে, দৃঢ় অবস্থান থেকে একটা সুতার সাহায্যে যদি আমরা একটা ক্ষুদ্র ভারী বস্তুকে গোলাকার ভারী বস্তুকে ঝুলিয়ে দেই এবং সেটা যদি বিনা বাধায়, মানে কোনো বাধা পাবে না, বিনা বাধায় মুক্তভাবে দুলতে পারে, তবে তাকে সরল দোলক বলে। আমি কি বুঝাইতে পারছি? কোনো দৃঢ় অবস্থান থেকে একটা সুতার সাহায্যে যদি আমরা একটা ক্ষুদ্র ভারী গোলাকার বস্তুকে ঝুলাই দেই এবং সেটা যদি বিনা বাধায় দুলতে পারে, তবে সেই সিস্টেমটাকে বা সেই ব্যবস্থাটাকে আমরা কি বলবো? সরল দোলক বলবো। এখন এই সরল দোলক হওয়ার জন্য কিছু কন্ডিশনস আছে। কন্ডিশনসগুলো কি? 1 নাম্বার হচ্ছে কি, এই যে সুতাটা, অর্থাৎ যেই সুতা দিয়ে তুমি ঝুলাবা সেটা হইতে হবে নমনীয়, সেটা হইতে হবে কি? খুবই নমনীয়, এবং হইতে হবে অপ্রসারণশীল। এবং কি হইতে হবে? অপ্রসারণশীল হইতে হবে। সেটা হইতে হবে খুবই নমনীয় এবং কি হতে হবে? অপ্রসারণশীল হতে হবে। অপ্রসারণশীল মানে কি? অর্থাৎ সেটাকে তুমি যতই টানো না কেন সেটা প্রসারিত হবে না। এবং যে ক্ষুদ্র ভারী বস্তুটাকে ঝুলাবা সেটা বলা হয়ে থাকে যে সেটা বিনা বাধায়, সেটা কোনো বাধা পাবে না এবং সেটা বিনা বাধায় কি করতে থাকবে? দুলতে থাকবে। এই সিস্টেমটাকে আমরা কি বলবো? সরল দোলক বলবো। সরল দোলক বলবো। এখন এখানে একটা কথা হচ্ছে গিয়ে বাস্তবে এরকম নমনীয় অপ্রসারণশীল সুতা এবং বিনা বাধায় দুলতে পারে এই জিনিসগুলা পাওয়া যায় না। এই জন্য বাস্তবে আমরা 100% সরল দোলক কখনো পাই না। 100% সরল দোলক আমরা ল্যাবে ইউজ করে থাকি, এটা আমরা বাস্তবে পাই না। এখন এই সরল দোলকের একটা কন্ডিশন হচ্ছে গিয়ে, সরল দোলকটা যখন দুলবে, অর্থাৎ এটাকে যখন তুমি সরল দোলকটাকে ধরো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। সরল দোলকটাকে বি বিন্দু থেকে এ বিন্দু থেকে নিয়ে আবার এটা টেনে ছেড়ে দিলে সেটা আবার বি বিন্দু ক্রস করে সি বিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ বি বিন্দু থেকে একবার এ বিন্দুতে যাবে এবং এ বিন্দু থেকে বি বিন্দু ক্রস করে আবার সি বিন্দুতে আসবে। এই ঘটনাটা ঘটতে যে সময় লাগবে সেটাকেই তো আমরা পর্যায়কাল বলি, অর্থাৎ একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগবে। এখন এই যে বি বিন্দু থেকে সি বিন্দুতে যাবে, এইখানে যে কোণ উৎপন্ন হবে এটাকে বলা হয় কৌণিক বিস্তার। এটাকে কি বলা হয়? কৌণিক বিস্তার। এই ক্ষেত্রে সরল দোলকের ক্ষেত্রে কখনো 4 ডিগ্রি এর বেশি হতে পারবে না। কৌণিক বিস্তার কখনো সরল দোলকের ক্ষেত্রে 4 ডিগ্রি এর বেশি হতে পারবে না। অর্থাৎ কৌণিক বিস্তারটা 4 ডিগ্রির মধ্যেই যদি থাকে তবেই ওই দোলকটাকে আমরা কি করব? সরল দোলক বলবো। এখন যদি এই সব কন্ডিশনগুলা মানে, অর্থাৎ সরল দোলক যদি যে নমনীয় অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলাই দেওয়া যায়, বিনা বাধায় দুলতে দেওয়া যায় এবং কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রি এর মাঝে রাখা যায়, তখন সরল দোলক কয়েকটা সূত্র মেনে চলে। কি করে? কয়েকটা সূত্র মেনে চলে। প্রথম সূত্রটা হচ্ছে গিয়ে দোলনকাল এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক।
সরল দোলকের দোলনকাল এর কার্যকরী দৈর্ঘ্যটা কি আসতেছি। সরল দোলকের দোলনকাল এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক এবং সরল দোলকের দোলনকাল এর কার্যকরী এর অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তুমি যে স্থানে সরল দোলকটাকে দুলতে দিবা সেই স্থানের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের কি হবে, ব্যস্তানুপাতিক হবে। এবং আরেকটা জিনিসও হচ্ছে গিয়ে দোলনকাল কখনো ববের ভরের উপর নির্ভর করে না। দোলনকাল কখনো ববের কি করবে না, সরল দোলকের দোলনকাল কখনো ববের ভরের উপর নির্ভর করবে না। অর্থাৎ এখানে তুমি কি আমি ঝুললাম না কে ঝুললো না গরু ঝুললো না হাতি ঝুললো এটার উপর কখনো সরল দোলকের দোলনকাল নির্ভর করবে না। তাহলে আমরা কয়টা সূত্র পাইলাম, তিনটা। একটা হচ্ছে গিয়ে সরল দোলকের দোলনকাল এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, সরল দোলকের দোলনকাল এর অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং সরল দোলকের দোলনকাল কখনো এই ববের ভরের উপর কি করবে না, নির্ভর করবে না। এখন আসো কার্যকরী দৈর্ঘ্য, এই টার্মটা তোমরা এসএসসিতে পড়ছো কিনা, পড়ছো মোটামুটি এই টার্মটার সাথে পরিচিত। এটা নিয়ে আমি একটুখানি কথা তোমাদেরকে বলি। কার্যকরী দৈর্ঘ্য এল সমান সমান কি, এল সমান সমান কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্যটা কি, কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। আমি কি ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কি বলা হয়, কার্যকরী দৈর্ঘ্য বলা হয়। এখন আসো ববের ভার কেন্দ্র, ভার কেন্দ্র যেহেতু বব, আমি এটা বলছি এটা কি একটা নিরেট গোলক, তাইলে এটার ভার কেন্দ্র মাঝখানে, অর্থাৎ এই মিডলে থাকবে এটা ভর কেন্দ্র। এখন তাহলে এই এই ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্যটা কি হবে, ধরলাম এইটা হচ্ছে ঝুলন বিন্দু, এই বিন্দুটাকে কি বলা হয়, ঝুলন বিন্দু। এই ঝুলন বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্বকে যদি আমি এল ধরি এবং এখান থেকে এতটুকু কি ববের ব্যাসার্ধ না, এটাকে যদি আমরা আর ধরি তাহলে কার্যকরী দৈর্ঘ্য এক্ষেত্রে কি হবে, এল প্লাস আর। অর্থাৎ ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে আমরা কি বলবো, কার্যকরী দৈর্ঘ্য বলবো। এখন অনেক সময় সব ক্ষেত্রে কিন্তু গোলাকার বস্তুর ক্ষেত্রে ভার কেন্দ্র কিন্তু কেন্দ্রে থাকে না, ভারকেন্দ্র কিন্তু কেন্দ্রে থাকে না, এটা নিয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করবো। ধরো একটুখানি বলি, যদি এটা নিরেট গোলক না হয়, ধরো গোলকের অর্ধেক অংশ ফাঁকা, বাকি অর্ধেক নিরেট আছে, পূর্ণ আছে, সেক্ষেত্রে কিন্তু ভারকেন্দ্রটা নিচে নেমে যাবে। অর্থাৎ ভার যেদিকে বেশি থাকবে সেদিকেই কিন্তু ভারকেন্দ্রটা হবে। অর্থাৎ পূর্ণ অংশের মধ্যবর্তী পূর্ণ অংশের মাঝের কিন্তু কেন্দ্রটাই হবে তখন ভারকেন্দ্র। কিন্তু নিরেট গোলকের থেকে, নিরেট গোলকের ক্ষেত্রে ভার কেন্দ্র এই নিরেট গোলকের কেন্দ্রে অবস্থান করে, তাই এই জন্য আমরা এখানে এটার ব্যাসার্ধটাকে নিয়ে এই কার্যকরী দৈর্ঘ্যটা আমরা প্রকাশ করতে পারি। তার মানে কি, ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যকে আমরা কি বলবো, সেই দৈর্ঘ্যকে আমরা কি বলবো, কার্যকরী দৈর্ঘ্য বলবো। সেই দৈর্ঘ্যকে আমরা কি বলবো, কার্যকরী দৈর্ঘ্য বলবো। এখন আসো এই সরল দোলকের গতি কিরকম হবে, সরল দোলকের গতিটা কিরকম হবে, সরল দোলকের দোলন কাল কিরকম হবে, এটা নিয়ে আমরা একটুখানি ডিসকাস করি। তাহলে আসো সবাই একটুখানি লিখো সরল দোলকের গতি। সরল দোলকের গতি, তাই না, সরল দোলকের গতি। দেখো আমরা একটু সরল দোলকের গতি নিয়ে আলোচনা করি। এটা একটা দৃঢ় অবস্থান, এখান থেকে আমরা একটা ববকে ঝুলাই দিলাম। ওকে, একটা দৃঢ় অবস্থান, এটা থেকে আমরা একটা ববকে ঝুলাই দিলাম। দেখো ঝুলাই দেওয়ার ফলে এর ওজনটা কোন দিকে কাজ করবে, নিচের দিক, W সমান mg, W সমান mg কোন দিকে কাজ করছে, নিচের দিকে, এবং টানটা T কোন দিকে কাজ করছে, উপরের দিকে। যেহেতু W সমান mg নিচের দিকে কাজ করছে, টান উপরের দিকে কাজ করছে, অতএব এটা সাম্য অবস্থানে আছে। অতএব এটা কি আছে, সাম্য অবস্থানে আছে। এখন এটা আমি একটু 4 ডিগ্রি টেনে কি করলাম, ছেড়ে দিলাম, 4 ডিগ্রি টেনে ছেড়ে দিলাম। তাহলে এটা ধরলাম A অবস্থান থেকে কোন অবস্থানে আসলো, B অবস্থানে আসলো। এখন B অবস্থানে আসার পরে
সে কিন্তু বি অবস্থানে থাকবে না, সে কিন্তু ঠিক সাম্য অবস্থানে অর্থাৎ এ বিন্দুতে যাইতে চাবে। তখন দেখো তখন কি হয় বা কোন বলের কারণে সেটা সাম্য অবস্থানে যায়। তাহলে এখানেও আমাদের দুইটা বল কাজ করবে, দুইটা বল কাজ করবে। একটা হচ্ছে গিয়ে এই যে ডাব্লিউ সমান সমান এমজি, এটা নিচের দিকে কাজ করবে। এখন দেখো যখন এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো তখন কিন্তু এটার বল দুইটা অংশে ভাগ হয়ে গেল। কি হয়ে গেল? অর্থাৎ ওজনটা দুইটা অংশে ভাগ হয়ে গেল। একটা দেখো এই যে সুতা যেদিকে, সুতার টান বরাবর, সুতার দিক বরাবর ডাব্লিউ সমান সমান কি হয়ে যাবে তখন? এম জি কস থিটা, ঠিক আছে? এবং আরেকটা এটা লম্ব বরাবর, এটা কি হয়ে যাবে? এম জি সাইন থিটা। ক্লিয়ার কিনা? যখন বি বিন্দুতে আসবে অর্থাৎ এটা কিন্তু সাম্য অবস্থানে নাই, এটা কিন্তু সাম্য অবস্থানে নাই, এটা সাম্য অবস্থানে আসার চেষ্টা করবে। তো কি হলো? এটার ওজনটা দুইটা অংশে ভাগ হয়ে গেল, একটা এই টান বরাবর এম জি কস থিটা আর একটা লম্ব বরাবর কি হয়ে গেল? এম জি সাইন থিটা। দুটো উপাংশে ভাগ হলো। এখন টান বরাবর অর্থাৎ সুতার টান তো উপরের দিকে ক্রিয়া করে নাকি? টি, এটা ধরলাম এটা টি প্রাইম। টি প্রাইমটা কি দিকে ক্রিয়া করতেছে? উপরের দিকে ক্রিয়া করতেছে। এবং এম জি কস থিটাটা কোন দিকে ক্রিয়া করতেছে? নিচের দিকে ক্রিয়া করতেছে। অতএব এই টি প্রাইমটা এই বলটাকে অর্থাৎ সুতার টান দ্বারা কিন্তু এই ওজনটা প্রশমিত হয়ে যাবে। সুতার টান দ্বারা কিন্তু এই ওজনটা কি হয়ে যাবে? প্রশমিত হয়ে যাবে। একটু ভালো মতো খেয়াল করো, এই ওজনটা কাজ করছে নিচের দিকে এমজি কস থিটা এই উপাংশটা, এবং এমজি সাইন থিটাটা কাজ করছে লম্ব বরাবর। যেহেতু টানটা কাজ করতেছে উপরের দিকে অর্থাৎ টি প্রাইম এই টানটা সুতার টানের কারণে এই ওজনটা কি হয়ে যাবে? প্রশমিত হয়ে যাবে। তাহলে এমজি কস থিটাটা কি হয়ে গেল? টান দ্বারা প্রশমিত হয়ে ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের কি বল থাকলো? এমজি সাইন থিটা, এটা থাকলো নাকি? অর্থাৎ আমাদের এই সরণটা কি থাকলো? শুধু mg sin থিটা। তাহলে আমরা লিখতে পারি f সমান সমান মাইনাস mg sin থিটা। এখন মাইনাস কেন লিখলাম? গত ক্লাসে আমরা পড়ছিলাম কি বল সরণের কি বিপরীতমুখী। ওকে, mg sin থিটা আমরা লিখলাম। এখন বা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা f সমান সমান কি লিখতে পারি? ma ইকুয়াল টু মাইনাস mg sin থিটা। এতটুকু ক্লিয়ার কিনা তোমরা? ma ইকুয়াল টু মাইনাস mg sin থিটা। এখন দেখো m কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল। m কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল। তাহলে বা a সমান সমান কি মাইনাস g sin থিটা। এখন একটা জিনিস খেয়াল করো, sin থিটা আমি আগেই বলছিলাম যেহেতু এটা সরল দোলক, এটার থিটাটা কত হবে? সমান সমান নট মোর দ্যান 4 ডিগ্রি, অর্থাৎ 4 ডিগ্রির বেশি হবে না। যেহেতু 4 ডিগ্রির বেশি হবে না তার মানে থিটাটা খুবই ছোট কোণ। তাহলে আমরা সাইন থিটাকে আমি আর কি লিখতে পারি? শুধু থিটা লিখতে পারি। যেহেতু থিটাটা খুবই ক্ষুদ্র তাহলে সাইন থিটাকে কি লেখা যায়? থিটা লেখা যায়। তাহলে বা a সমান সমান মাইনাস জি থিটা। ক্লিয়ার কিনা? a সমান সমান মাইনাস জি থিটা। এখন ত্রিকোণমিতিতে তোমরা শিখছো কিনা থিটা সমান সমান আমরা কি জানি? চাপ বাই ব্যাসার্ধ। থিটা সমান সমান আমরা কি জানি? চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু মাইনাস জি। চাপটা কি দেখো? a থেকে b বিন্দুতে গেছে, এই পুরোটা চাপ না? ওকে রাইট। তাহলে আমরা লিখি উপরে a b ডিভাইডেড বাই ব্যাসার্ধ। ব্যাসার্ধের একটা নাম দেই, ধরলাম এটা o বিন্দু, এটা b বিন্দু, তাহলে ব্যাসার্ধ লিখলাম আমরা ob। ওকে, চাপের নাম দিলাম ab, ব্যাসার্ধকে আমরা দিলাম ob। তাহলে বা a সমান সমান মাইনাস জি ইনটু ab। ab সমান সমানটা কি? ab সমান সমান দেখো a বিন্দু থেকে b বিন্দুতে গেছে, এটাকে চাপও বলতে পারি, আমরা এটাকে সরণও বলতে পারি। a বিন্দু থেকে b বিন্দুতে গেছে সরণ, তাহলে এটাকে আমরা x লিখলাম। আর ব্যাসার্ধকে আমরা কি লিখতে পারি? ব্যাসার্ধকে আমরা কি লিখতে পারি? 0 থেকে ধরো a পর্যন্ত, এটা কার্যকরী দৈর্ঘ্য l লিখতে পারি। পারি কিনা? আমরা এর আগে এই যেহেতু এই ব্যাসার্ধটা 0 থেকে b পর্যন্ত, এটাকে আমরা l লিখতে পারি কিনা? আমরা এর আগে পড়লাম না ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দৈর্ঘ্যকে কার্যকরী দৈর্ঘ্য বলে। পারলাম? ওকে ডান, আমরা লিখলাম। তাহলে বা মাইনাস জি ডিভাইডেড বাই এল ইন্টু এক্স। ওকে, তাহলে a ইকুয়াল টু মাইনাস জি ডিভাইডেড বাই এল, এটা হচ্ছে গিয়ে সমান সমান আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার এক্স, যেহেতু ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি বাই এল। ওকে, তাহলে a
ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। অতএব এ ওমেগা স্কোয়ারটা যেহেতু কৌণিক কম্পাঙ্ক ধ্রুবক ধরি, সমানুপাতিক মাইনাস এক্স। ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাহলে এটা কোন গতির সূত্রকে ফুলফিল করে? সরল দোলন গতির সূত্রকে ফুলফিল করে। তাহলে সরল দোলকের গতি একটি কি? সরল দোলন গতি। সরল দোলকের গতি একটি কি? সরল দোলন গতি। তাহলে পরীক্ষায় যদি তোমাদের আসে দেখাও যে সরল দোলকের গতি একটি সরল দোলন গতি, তাহলে কিন্তু তোমাদের এইটা প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমি তোমাদের সরল দোলকের দোলনকাল নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ সরল দোলকের দোলনকাল কীরকম হয়, দোলনকাল এবং এর বিস্তার নিয়ে আমরা নেক্সট ক্লাসে বিশদ আলোচনা করব। তোমরা তোমাদের যে শাহজাহান, তোমাদের যে ইসাক স্যারের বই এবং শেলু স্যারের বই, এই দুইটা স্যারের বই থেকে তোমরা এই ডেরিভেশনটা একটুখানি ভালো মতো দেখবা এবং দোলন কাটলটা একটুখানি পড়ে আসবা, যেন নেক্সট ক্লাসে আমি ডিসকাস করলে তোমাদের বুঝতে এটাতে সুবিধা হয়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।